গতকালকেই আশা দেবী তার ছেলে সূর্যের সঙ্গে মালবিকার বিয়ে দেন। আশা দেবী তার স্বামী সম্রাট বাবু, ছেলে সূর্য এবং এক মেয়ে তরুণীমার সঙ্গে বাস করতেন। আশা দেবীর পরিবার মাটন খেতে খুবই পছন্দ করত, তাই ছেলের বিয়ের পর নতুন বৌমা মালবিকাকে আশা দেবী বলেন, বৌমা যাও রান্নাঘরে গিয়ে মাটন ঘুগনি, মাটন কিমা দিয়ে ডাল পুরি আর মাটনের চর্বি দিয়ে গাজরের হালুয়া বানিয়ে দাও। তাড়াতাড়ি যাও, ভীষণ খিদে পেয়েছে। তোমাদের বিয়েতে যা মাটন রান্না হয়েছিল সব তো নিমন্ত্রিত অতিথিরাই খেয়ে চলে গেল। মালবিকা শাশুড়ি মায়ের কথা শুনে খুবই অবাক হয়। মা, এগুলো কি আপনারা সকালে ব্রেকফাস্টে খাবেন? সকালবেলা মাটন খাবেন? কিন্তু আমি তো আগে থেকেই আপনাদের জন্য লুচি আর আলুর দম রান্না করে রেখেছি। আপনারা না হয় আজকের মতো লুচি আলুর দম খেয়ে নিন, কালকে মাটন খাবেন। না না, সেটা সম্ভব নয়। তোমার শ্বশুর মশাই, ননদ আর তোমার স্বামী ঘুম থেকে উঠলেই মাটন খেতে চাইবে। তুমি আবার রান্নাঘরে গিয়ে নতুন করে মাটন কারি বানিয়ে নিয়ে এসো, তাহলে অন্তত তোমার বানানো লুচি আলুর দমের সঙ্গে খাওয়া যাবে। শাশুড়ি মায়ের কথা শুনে মালবিকা খুবই অবাক হয়ে চুপচাপ রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে সে মাটন কারি বানিয়ে সবাইকে লুচি আলুর দম এবং মাটন কারি পরিবেশন করে। কিছুক্ষণের মধ্যে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সূর্য এবং তার বাবা অফিসের জন্য বেরিয়ে যায়। বৌমা, আমার সঙ্গে বাজারে চলো। সকালে যা মাটন রান্না করেছো সবই তো শেষ হয়ে গেল। আমি বাজারে যাচ্ছি, তুমিও আমার সঙ্গে চলো। তোমার নতুন বিয়ে হয়েছে, তোমাকে আমি একা রেখে যেতে পারবো না। তাড়াতাড়ি রেডি হয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে মালবিকা রেডি হয়ে তার সঙ্গে বাজারে চলে যায়। সেদিন বাজারে গিয়ে আশা দেবী দেখেন মাটনের দাম অন্যান্য দিনের তুলনায় 300 টাকা কম। যা দেখে আশা দেবী কোনো সবজি না কিনে 3 কেজি মাটন কিনে নেয়। একি মা, আপনি তো সবজি কিছুই কিনলেন না, শুধু 3 কেজি মাটন কিনলেন। সকালে রান্না করতে গিয়ে দেখেছিলাম ঘরে কোনো সবজি নেই। কিছু সবজি নিয়ে চলুন না, শুধুমাত্র মাটন ভাত খেতে তো ভালো লাগবে না। আমরা মাটন খেতে খুব ভালোবাসি, আমাদের সবজি না হলেও চলবে। তুমি যদি সবজি খেতে চাও তাহলে তোমার জন্য সবজি নিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে কেউই কিন্তু সেরকম সবজি খায় না। এই বলে আশা দেবী সবজি কিনতে যাবেন এমন সময় লক্ষ্য করেন মাটনের দোকানের পাশেই একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটনের চর্বি বিক্রি করছে। যা দেখে আশা দেবী খুবই খুশি হয়ে সঙ্গে সঙ্গে সেই চর্বি কিনে আনেন। কিন্তু সে বৌমার জন্য সবজি কেনার কথা একেবারেই ভুলে যায়। ফলে মালবিকা কিছু বলতে পারে না। সে চুপচাপ শাশুড়ি মায়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে। বৌমা, যে মাটনের চর্বিগুলো নিলাম ওই চর্বিগুলো দিয়ে আজকে ভালো করে পকোড়া বানাবে। মাটন কিমা, মাটন কাবাব আর মাটন চাপ রান্না করবে। অনেকদিন বাদে মাটনের চর্বি পেয়েছি। আমি যতবারই মাটনের দোকানে যাই সব চর্বি কিন্তু বিক্রি হয়ে যায়। এই শুনে মালবিকা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। আসলে মালবিকা মাটন খেতে একটুও পছন্দ করে না। সকালবেলা মাটন খেলাম আর এখন দুপুর বেলাতেও মাটন খেতে হবে। আমার মাটন খেতে একদমই ভালো লাগে না। কোথায় ভাবলাম দুপুরে একটু সবজি ভাত খাবো, কিন্তু সেটা তো হলোই না। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। মালবিকা সবাইকে দুপুরের খাবার দাবার পরিবেশন করে। আজকে দুপুরের মেনুতে শুধু মাটন দেখে পরিবারের সবাই খুবই খুশি হয়। তাই সবাই মিলে মালবিকার হাতের রান্নার খুবই প্রশংসা করে। কিন্তু মালবিকা নিজেই কোনো রকমে আধপেটা খেয়ে থাকে। পরের দিন বাড়িতে মাটন না থাকায় মালবিকা মনে মনে ভাবে, যাক ভালো হয়েছে, কালকে মাটনগুলো শেষ হয়ে গেছে। আজকে আমি বাজারে গিয়ে সবজি কিনে নিয়ে আসবো। শাশুড়ি মা বাজারে গেলে শুধু বেশি বেশি করে মাটন কেনে, কিন্তু আজকে আমি বাজার থেকে সবজি কিনে এনে লুকিয়ে রেখে দেব। এই মনে করে মালবিকা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আজকে তো ঘরে মাটন নেই। আপনারা তো বলছিলেন মাটন খেতে খুব পছন্দ করেন। আমাকে টাকা দিন, আমি বাজার থেকে মাটন কিনে আনছি। তাহলে আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। ঠিক আছে, আমি তোমাকে টাকা দিচ্ছি, কিন্তু তুমি বেশি দেরি করবে না। সকালে যেহেতু আমরা ব্রেকফাস্টে মাটন খাইনি, তাই দুপুরে আমরা আজকে বেশি করে মাটন খাবো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব মাটন কিনে নিয়ে এসো। এই শুনে মালবিকা তখনই বাজারে চলে যায়। বাজারে গিয়ে মালবিকা দেখে প্রচুর সিজনাল শাকসবজি পাওয়া যাচ্ছে। যা দেখে মালবিকা খুবই খুশি হয়, কারণ সে শাকসবজি খেতে খুবই পছন্দ করে। তাই সে তখনই নানান রকম শাকসবজি কিনতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুটা সময় পেরিয়ে যায়। কিন্তু মালবিকা তখনও পর্যন্ত বাড়িতে না ফিরলে আশা দেবী তার মেয়ে তরুণীমাকে বলে,
ভীষণ খিদে পেয়ে গেছে, কিন্তু তোর বৌদি সেই কখন বাজারে মাটন আনতে গেল, এখনো ফিরলো না। ওর মাটন এনে রান্না করতে তো অনেকক্ষণ সময় লাগবে। তার থেকে ভালো তুই অনলাইনে 3-4টে মাটনের আইটেম অর্ডার করে দে, তাহলে দুপুরবেলা আর বৌমাকে রান্না করতে হবে না। মায়ের কথা শুনে তরুণীমা তখনই মাটন চাপ, ভুনা মাটন, মাটন ফ্রাই এবং মাটন কাবাব অর্ডার করে। আর কিছুক্ষণ বাদেই মালবিকা সবজি এবং মাটন কিনে বাড়িতে ফেরে। আর মালবিকা যখন চুপি চুপি রান্নাঘরে সবজি রান্না করতে যাবে, এমন সময় তুমি মাটন আনতে গিয়ে অনেক দেরি করে ফেললে। হয়তো মাটনের দোকানে খুব বেশি লাইন ছিল, তাই তোমার কোনো ভুল নেই। আজকে আমরা অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি, তোমাকে বাজার থেকে কষ্ট করে এসে রান্না করতে হবে না। চলো আমাদের সঙ্গে বসে সিরিয়াল দেখবে। এই রে, আমি সবজিগুলো খাবো বলে কিনে আনলাম, এদিকে আমার মাটন পাগল শ্বশুরবাড়ি দেখছি আগে থেকে মাটনের জোগাড় করে রেখেছে। আমাকে কি আজকেও দুপুরবেলাতে মাটন খেতে হবে? এভাবেই মালবিকা বড্ড বিপদে পড়ে। তাই সে তার শাশুড়ি মাকে বলে, না না মা, আমার রান্না করতে কোনো অসুবিধা হবে না। তাছাড়া আপনারা রাত্রিবেলা কি খাবেন? আমি এখনই মাটনটা কাটিয়ে এনেছি, এখন টাটকা রান্না করে ফেললে খেতে খুব ভালো লাগবে। তাই আপনি যান, আমি মাটন রান্না করে রেখে দিচ্ছি। তার কোনো দরকার নেই, তুমি মাটনটা ফ্রিজে রেখে দাও, রাত্রিবেলা আবার রান্না করো। দুপুরবেলা গরম থেকে এসে কষ্ট করে রান্না করতে হবে না। তাছাড়া অনলাইন তো খাবার অর্ডার হয়েই গেছে। চলো চলো এবার। এই বলে আশা দেবী মালবিকাকে টেনে নিয়ে সিরিয়াল দেখতে বসিয়ে দেয়। সুতরাং সেদিন দুপুরেও মালবিকার ইচ্ছা না থাকলেও তাকে বাধ্য হয়ে মাটন দিয়েই ভাত খেতে হয়। রাত্রিবেলা অবশ্য মালবিকা চুপি চুপি সবজি সিদ্ধ করে ভাত দিয়ে খেয়ে নেয়। এভাবেই কিছুদিন কাটে, কিন্তু মালবিকার পরিবার প্রত্যেক দিনই মাটন খেয়ে থাকে। আর মালবিকা লুকিয়ে লুকিয়ে নিজের জন্য সামান্য কিছু সবজি কিনে রান্না করে। আর একদিন মালবিকার বাবা মা তার বাড়িতে বেড়াতে আসে। বৌমা, তোমার বাবা মা প্রথমবার আমাদের বাড়িতে আসছে, তাই তুমি তোমার বাবা মায়ের জন্য মাটন বিরিয়ানি, মাটন টেংরি মশালা, মাটন স্যুপ আর মাটন রোস্ট রান্না করবে। মরণ, আমার বাবা মায়ের জন্য নাকি আপনি মাটন রান্না করতে বলছেন? প্রত্যেকদিন মাটনের গন্ধ শুকে শুকে আমার মনে হচ্ছে এবার মাটনে আমার অ্যালার্জি হয়ে যাবে। দিনরাত নিজেরাও মাটন গিলবে আর লোককেও গিলাবে। কিছু বললে তুমি? তোমার বাবা মা তো মনে হয় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে চলে যাও। মালবিকা কিছু না বলে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। কিন্তু মালবিকা তার বাবা মাকে শুধু মাটন খেতে দিতে পারবে না, কারণ এত মাটন খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই মালবিকা অনলাইন থেকে সবজি অর্ডার করে। লাল শাক, আলু গাজরের তরকারি, লাউয়ের তরকারি ইত্যাদি রান্না করে মালবিকা খাবার পরিবেশন করে। বৌমা, বাড়িতে সবজি কেন কিনেছো? আমরা সবজি খেতে একদমই ভালোবাসি না। মাটন থাকতে আবার কেউ সবজি খায়? ওই সবজির বাটিগুলো একদম আমার চোখের সামনে রাখবে না তুমি। আসলে সবজিগুলো বৌদির বাবা মা খাবে বলে বৌদি নিজে সবজিগুলো কিনে রান্না করেছে। সবার তো আর আমাদের মতো ভালো মন্দ খাবার মুখে রোচে না। কেউ কেউ সামান্য শাক পাতাতেই খুশি হয়ে যায়। ওই যে কথাই বলে, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। কি বলতে চাইছো? আমার বাবা মা কুকুর? সবে তোমাদের মতো মাটন খেতে পছন্দ করে না। তোমরা তো রাক্ষসের মতো 3 বেলাতেই মাটন গেলো, তার বেলা কিছু হয় না। এমন সময় মালবিকার বাবা মা সেখানে এসে উপস্থিত হয়। আর তারা মালবিকা এবং তার পরিবারের সব কথা শুনতে পায়। ছেড়ে দে না মা, শুধু শুধু ঝগড়া করে কি লাভ হবে? সবাই তো নিজেরই লোক। আমাদের সত্যিই ভালো মন্দ খাওয়ার মতো মুখ নেই, সেই জন্যই তো আমরা মাটন খেতে খুব একটা পছন্দ করি না। এই কথা শুনে মালবিকার খুবই খারাপ লাগে। মালবিকা অনেক জোর করলেও সেদিন তার বাবা মা কোনো খাবার খায় না, যার ফলে মালবিকা তার পরিবারের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। আমি খুব ভালো করেই জানি তোমাদের সবাইকে কি করে জব্দ করতে হয়। আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো, তারপর আমি আমার প্রতিশোধ নেব। দেখি তোমরা কতদিন মাটন না খেয়ে থাকতে পারো। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন মালবিকা তার মামার বাড়ি বিলাসপুর গ্রামে ফোন করে জানায় সে পরশুদিন তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে বিলাসপুর গ্রামে বেড়াতে যাবে। মা, আপনাদের একটা কথা বলার ছিল। পরশুদিন আমার মামার বাড়ি বিলাসপুরে আপনাদের নিমন্ত্রণ আছে। মামা আমাদের সপরিবারে নিমন্ত্রণ করেছে, আপনারা যাবেন তো? গ্রামে নিমন্ত্রণ আছে শুনে আশা দেবী খুবই খুশি হয়, কারণ গ্রামের ছাগলগুলো শহরের তুলনায় অনেক বেশি নধর এবং পুষ্টিকর হয়। তাই তখনই আশা দেবী এবং তার পরিবার গ্রামে নিমন্ত্রণ খাওয়ার জন্য রাজি হয়ে যায়। একদিন বাদেই মালবিকা তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে বিলাসপুর গ্রামে তার মামার বাড়িতে গিয়ে উপস্থিত হয়।
সেখানে যাওয়া মাত্রই আশা দেবীর পরিবার দুপুরবেলা মাটনের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, দুপুরবেলা খাবার খাওয়ার সময় আশা দেবীদের পাতে সবজি ভাত ছাড়া কিছুই জোটে না। যা দেখে সম্রাট বাবু চুপি চুপি তার স্ত্রীকে বলে, এটা কোথায় চলে এলাম? তুমি তো বলেছিলে বৌমার গ্রামে মামার বাড়ি আছে, এখানকার ছাগলগুলো নাকি খেতে অনেক ভালো হবে, কিন্তু কুমার তো আমাদের সবজি ভাত ছাড়া কিছুই খেতে দিল না। আরে আমিও তো তাই ভেবেছিলাম, এখন দেখছি শুধু সবজি ভাত। এখন আর কি করার আছে, আমরা তো এই খাবার ছেড়ে এখন উঠতেও পারবো না। বাধ্য হয়ে আশা দেবীর পরিবার কোনো মতে সবজি ভাত খেয়ে নেয়। আর রাত্রিবেলাতে তারা বাড়ি ফিরে যেতে চাইলে মালবিকার মামা সুরেশবাবু কিছুতেই তাদেরকে বাড়ি ফিরতে দেয় না। ফলে রাত্রিবেলাতেও তাদের মাটন খাওয়া হয় না। আসলে মালবিকাদের মামার বাড়ি পুরোই নিরামিষভোজী ছিল, কিন্তু সেই কথা আশা দেবীর পরিবার জানতো না। এভাবে দুদিন কাটে, আর দুদিন মাটন খেতে না পারায় চুপি চুপি একদিন মালবিকাকে নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখে গ্রামের জঙ্গলের দিকে কোথাও একটা ভোজ রান্না হচ্ছে। ওই দেখো, জঙ্গলের মধ্যে মনে হচ্ছে কারোর বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে। ওখানে নিশ্চয়ই মাটন পাওয়া যাবে। দুদিন মাটন না খেয়ে থেকে আমার ভীষণ শরীর খারাপ লাগছে। চলো আমরা গিয়ে মাটন খেয়ে আসি। মালবিকা রাজি না হলেও বাধ্য হয়ে তার পরিবারের সঙ্গে সেখানে খাবার খেতে চলে যায়। আসলে সেদিন জঙ্গলে শিকারী সম্প্রদায়ের মধ্যে ভোজের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর আশা দেবীর পরিবার সেখানে যাওয়া মাত্রই সবাই সঙ্গে সঙ্গে তাদেরকে খাবার পরিবেশন করে। আর তারা যখন মাংস ভাত দেখতে পায় তখন খুবই আনন্দ করে বেশি বেশি করে মাংস ভাত খেতে শুরু করে। এভাবে পেট ভরে মাংস ভাত খাওয়ার পর তরুণীমা দেখে খানিকটা দূরে কিছুটা লোক দুটো শেয়ালের ছাল ছাড়াচ্ছে, যা দেখে তরুণীমা একেবারে আটকে ওঠে। মা, ও মা, এটা আমরা কিসের মাংস খাচ্ছি? ওই দেখো, কিছুটা দূরে সবাই শিয়ালের মাংস কাটছে। আমার মনে হয় আমরা ভুল জায়গায় এসে পড়েছি। আমরা মাটন নয়, আমরা এতক্ষণ ধরে শিয়ালের মাংস খেলাম। তাড়াতাড়ি এখান থেকে চলো, আমার খুব বমি পাচ্ছে। তরুণীমার কথা শুনে আশা দেবীর পরিবার দেখে সত্যি সত্যি সেখানে শিয়ালের মাংস রান্না করা হচ্ছে, যা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। তাই তখনই তারা সেখান থেকে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর মাংসের প্রতি তাদের প্রচন্ড পরিমাণে ঘৃণাবোধ জন্মায়। তাই মালবিকার পরিবার আর কখনোই চিকেন কিংবা মাটন কোনো মাংসই খেতে চায় না। রিমা তার শাশুড়ি মা কমলা দেবী এবং স্বামী প্রীতমের সঙ্গে বাস করে। রিমা ভীষণ মডার্ন প্রকৃতির মেয়ে ছিল। তার চালচলন, কথাবার্তা, হাবভাব সবকিছুতেই আধুনিকতার ছাপ দেখা যেত। এর ফলে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে বৌমার উপর রুষ্ট হয়ে থাকত। কিন্তু রিমা শ্বশুর বাড়িতে সবসময় ছোট ছোট পোশাক আশাক পরে ঘুরে বেড়াতো। এর ফলে একদিন রিমার শাশুড়ি মা তাকে ডেকে পাঠায়। বৌমা, তোমার কি লাজ লজ্জা বলে কোনো জিনিস নেই? বাড়িতে তোমার শ্বশুর মশাই, স্বামী সবাই উপস্থিত আছে, তাদের সামনে তুমি এরকম নোংরা নোংরা জামা কাপড় পরে কেন ঘুরে বেড়াও? এখনকার দিনে ওসব কোনো ব্যাপার নয়, সব মেয়েরাই ওরকম ছোটখাটো জামা কাপড় পরে ঘোরে, তাই আমিও তাই করব। আপনি আমাকে আটকাবেন না। বাড়ির বউরা সবসময় শাড়ি পরে মাথায় ঘোমটা দেয়, কিন্তু তুমি তার উল্টোটা। আমি কিন্তু এসব আর সহ্য করব না। তুমি শাড়ি পরে এসো আর মাথায় ঘোমটা দাও, তাহলেই আমি তোমাকে বাড়ির বউ বলে মেনে নেব। ওয়াও, এই আইডিয়াটা কিন্তু আপনি খুব ভালোই দিয়েছেন। যাই, আমি এক্ষুনি আপনার কথা মতো তৈরি হয়ে আসি। আপনি যা বলবেন আমি সেই কথা মানব না, সেটা কি কোনোদিনও হতে পারে? এই বলে রিমা সঙ্গে সঙ্গে ঘরে চলে যায়। সে তার শাশুড়ি মায়ের কথা মতো কিছুক্ষণ পর সুন্দর করে সেজে গুজে চলে আসে। কিন্তু তার সাজগোজ দেখে তার শাশুড়ি মায়ের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে দেখে যে তার বৌমা হট প্যান্ট এবং ক্রপ টপ পরে মাথায় ঘোমটা দিয়ে চলে এসেছে। রিমার এরকম সাজগোজ তার শাশুড়ি মা একেবারেই প্রত্যাশিত করেনি। আমাকে কেমন লাগছে আপনি বলুন তো? এখন ঠিক লাগছে তো? এবার থেকে আমি এরকমই ইন্দো ওয়েস্টার্ন জামা কাপড় পরে থাকবো, মডার্ন ড্রেস, আর তার সাথে হচ্ছে মাথায় ঘোমটা। তারপর থেকে রিমা সর্বদা জিন্স টপ অথবা হট প্যান্ট টি শার্টের সঙ্গে মাথায় ঘোমটা পরে শ্বশুর বাড়িতে ঘুরে বেড়ায়। তার এমন সাজগোজ দেখে তার বর এবং শ্বশুর মশাই ভীষণ পরিমাণে অখুশি হয়। একদিন কমলা দেবীর বাড়িতে এক সবজিওয়ালা সবজি বিক্রি করতে আসে। ঠিক সেই সময় রিমা ওরকম মডার্ন ড্রেসের সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে দরজা খোলে।
দাদা, আমাকে 2 কিলো আলু, 1 কিলো পটল, একটা বাঁধাকপি আর 1 কিলো লঙ্কা দিন। আমার মাথায় ঘোমটা আছে, তাই আমি সব সবজি কিন্তু দেখতে পারবো না। ভালো ফ্রেশ সবজি দেবেন। না না, আমি পাগলি বাড়ির কাজের লোকের সাথে অত কথা বলবো না। প্রত্যেকদিন এই বাড়ির মডার্ন ছেলের বউ সবজি নিতে আসে, আপনি ওকে ডেকে দিন, আমি ওকেই সবজি বিক্রি করব। রিমা সবজিওয়ালার এমন কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আপনি ভারী অসভ্য যে। আমি এই বাড়ির বৌমা, আমি মাথায় ঘোমটা দিয়ে আছি বলে আপনি আমাকে চিনতে পারছেন না, আর আপনি আমার সম্বন্ধে এমন ধারণা পোষণ করেন। এ বাবা, ছি ছি, আসলে বৌদি আমি একেবারে আপনাকে চিনতেই পারিনি, কিছু মনে করবেন না। আমি ভেবেছিলাম যে আপনাদের বাড়ির পাগলি কাজের মেয়েটা এরকম সেজে সবজি কিনতে এসেছে, তাই আর কি। দিন, তাড়াতাড়ি সবজিগুলো দিয়ে কেটে পড়ুন, না হলে আমি আমার শাশুড়ি মাকে বলে দেব যে আপনি আমাকে অপমান করছেন। সবজিওয়ালা মাথায় ঘোমটা দেওয়া মডার্ন বউয়ের সঙ্গে আর বেশি কথা বাড়াতে চায় না। সে তাড়াতাড়ি করে সবজি দিয়ে দেয় এবং সেখান থেকে মুচকি হাসতে হাসতে চলে যায়। এভাবে যেই কমলা দেবীর বাড়িতে আসে, সেই মডার্ন বউয়ের মাথায় ঘোমটা দেখে ব্যঙ্গ করতে থাকে, কিন্তু তাতেও রিমার কিছুই যায় আসে না। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন রিমা তার বান্ধবীদের সঙ্গে পার্টি করতে যাবে বলে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। কি রে রিমা, তুই এত সুন্দর গাউনের সঙ্গে এরকম মাথায় ঘোমটা দিয়েছিস কেন? এখন কি এরকম ফ্যাশন চলছে নাকি? আমি তো কোথাও দেখতে পেলাম না। তুই এসব বুঝবি না, কারণ তোর সাজগোজ সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আজকে আমি এরকম মাথায় ঘোমটা দিয়ে তোদের সঙ্গে পার্টিতে যাব। দেখবি আমি সবাইকে তাক লাগিয়ে দেব, তোরা কেউ আমার ধারে পাশে টিকতে পারবি না। এই বলে রিমা তার বান্ধবীদের সঙ্গে পার্টি করতে চলে যায়। পার্টিতে সকলে রিমার ওরকম সাজ দেখে নানান রকমের সমালোচনা করতে থাকে। তারা প্রত্যেকে মনে করে যে রিমার গুরুতর কোনো অসুখ হয়েছে, এর ফলে সে কাউকে মুখ দেখাতে পারছে না। ঠিক এমন সময় পার্টিতে হালকা লাইট থাকার ফলে এবং রিমার মাথায় ঘোমটা থাকার ফলে সে কিছু দেখতে পায় না, আর তার বান্ধবীরাও যে যার মতো মজা করতে থাকে। সেই সময় উফ, কি জোরে টয়লেট পেয়ে গেছে, কিন্তু কোন দিকে টয়লেট আছে আমি সেটাও বুঝতে পারছি না। এবার কি করে রাস্তা খুঁজবো? মাথা থেকে ঘোমটা খুললে আমার স্টাইলটাও তো নষ্ট হয়ে যাবে। এই বলে রিমা কোনো রকমে বাথরুম খুঁজে ঢুকে পড়ে। এ কি ম্যাডাম, আপনার চুলকানি তো কম না, আপনি ছেলেদের বাথরুমে কেন ঢুকে পড়েছেন? এমন মেয়ে মানুষ আমি কোথাও দেখিনি। ছি ছি ছি, আমরা বাথরুম করছি আর আপনি দেখার জন্য ওয়াশরুমে ঢুকে পড়েছেন। আমি একেবারে বুঝতে পারিনি যে এটা ছেলেদের বাথরুম, আর আমার চুলকানি থাকতে যাবে কেন? আমি একজনের বাড়ির বউ, তাই ভদ্রভাবে কথা বলুন। কেউ রিমার কোনো কথাই শুনতে চায় না। তারা সকলে মিলে চিৎকার চেঁচামেচি শুরু করে। এর ফলে রিমার বান্ধবীরাও সেখানে চলে আসে। তারা রিমিকে পুরুষ শৌচালয়ে দেখে অবাক হয়ে যায়। এই বৌদিগুলোরই বেশি চুলকানি ছুকছুকানি হয়, আর সেই ছুকছুকানি করতেই ছেলেদের বাথরুমে এসে ঢুকে পড়েছে। নির্লজ্জ মহিলা একেবারে। আর সেই জন্যই হয়তো আপনি মডার্ন জামার উপর ঘোমটা দিয়েছেন, তাই তো? যাতে আপনি চুলকানিও করতে পারেন আর আপনাকে কেউ দেখতেও না পায় আর চিনতেও না পারে, তাই তো? এভাবে সকলে মিলে রিমার মাথা থেকে ঘোমটাটা সরাতে চায়, কিন্তু রিমা তবুও কারোর কথাই শোনে না। সে নিজের মাথা থেকে কিছুতেই ঘোমটা সরায় না। তার বান্ধবীরা কোনো মতে রিমাকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। রিমার বান্ধবীরা তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে, কিন্তু তবুও সে মাথা থেকে ঘোমটা নামায় না। তোরা আমার বন্ধু হয়ে আমাকে ভুল ভাবছিস। তোদের মনে হয় যে আমি বিবাহিত হয়ে এরকম নোংরা কাজ করব? আমি ভাবতেই পারি না। ছি, তুই ভাবতে পারিস না ঠিকই, কিন্তু আমরা ভাবতে বাধ্য হচ্ছি, কারণ আমার মনে হচ্ছে তুই তো শ্বশুর বাড়িতে সুখী নোস, আর তাই মাথায় ঘোমটা পরে চুলকানি করতে বেরিয়েছিস। আর দয়া করে এসব করিস না। এই বলে রিমার বান্ধবীরা সেখান থেকে চলে যায়। রিমাও নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসে। রিমা বাড়ি আসার পর নিজেই নিজের মনকে সান্ত্বনা দিতে থাকে। সবাই আমার এই মডার্ন ঘোমটা লুক দেখে হিংসা করছে, তাই আমার সঙ্গে এরকম করছে। আমি সকলের কথার জন্য এরকম স্টাইলিশ লুক কিছুতেই চেঞ্জ করতে পারবো না। পরের দিন সকালবেলা কমলা দেবীর চিৎকার চেঁচামেচিতে সকলের ঘুম ভাঙে। রিমা, তার বর এবং শ্বশুর মশাই সকলে কমলা দেবীর চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে। তারা দেখে যে কমলা দেবী হাতে একটি খবরের কাগজ নিয়ে চিৎকার চেঁচামেচি করছে। মা, কি হয়েছে? তুমি সাত সকালবেলা তো চিৎকার করছো কেন? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? এই দেখ, খবরের কাগজে কি হেডলাইন বেরিয়েছে। পার্টিতে ছেলেদের শৌচালয়ে ঢুকে ঘোমটা পড়া মডার্ন বউয়ের চুলকানি, সকলে মিলে দিল গণধোলাই। এই খবর পড়ার পর আমি কি করে ঠিক থাকবো? হায় ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও। এ আমি কেমন বউ নিয়ে আসলাম? সকলে এমন খবর পড়ে লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারে না। রিমারও ভীষণ পরিমাণে খারাপ লাগে।
আমি জানি আমার বন্ধুরা আমার স্টাইলে হিংসা করে এমন খবর মিডিয়াতে ছাপিয়ে দিয়েছে, কিন্তু আমি এমন কিছুই করিনি, বিশ্বাস করো। নিকুচি করেছো তোমার ঘোমটা স্টাইলের, এরপর তো দেখছি তোমায় পুলিশে ধরে নিয়ে যাবে, তারপর আমরা আবার এক জ্বালাতনে পড়বো। এই অপমান আমরা কি করে সহ্য করবো আমি জানি না। এরকম খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর কমলা দেবীর বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। বদমাইশ লোকেদের উপদ্রবে তারা বাড়ির দরজা পর্যন্ত খুলতে পারে না। ঠিক এমন সময় এক বুড়ো লোক কমলা দেবীর বাড়িতে আসে। রিমা সেই বয়স্ক লোকটিকে দেখে দরজা খুলে দেয়। বলুন, এখানে কি চাই, কি দরকার আপনার? তুমি বুঝি ঘোমটা পড়া মডার্ন বউ? হ্যাঁ তাই তো। শোনো না, বহুদিন হলো আমার বউ মরে গেছে, তারপর থেকে আমি খুব একাকিত্বে ভুগছি, আর ভালোবেসে পিঠ চুলকে দেওয়ার মতো লোক পাই না। তা আমি খবরের কাগজে দেখলাম তোমার চুলকানি আছে, তুমি কি আমার পিঠটা চুলকে দেবে একটু? বৃদ্ধ লোকের এমন প্রস্তাব শুনে রিমা হতবাক হয়ে যায়। সে কিছুতেই এমন কথা নিজের কানে বিশ্বাস করতে পারে না। লজ্জা করে না? বুড়ো, তুই আমার দাদুর বয়সী, আর আমি নাকি তোর বউয়ের মতো পিঠ চুলকে দেব? এক্ষুনি বেরো বলছি বাড়ি থেকে, অসভ্য, যা বেরিয়ে যায় এখান থেকে। এইভাবে রিমাকে প্রতিনিয়ত এরকম বাজে বাজে প্রস্তাব সহ্য করতে হয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, অনেকদিন ভালো করে নিজের পেডিকিওর মেনিকিওর করাইনি, আজকে ভাবছি বাড়িতে লোক ডাকিয়ে নিজেকে একটু প্যাম্পার করব। এই ভেবে রিমা একটি সংস্থার মাধ্যমে বাড়িতে একটি মহিলাকে ডাকে। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সন্ধ্যাবেলা আপনার বাড়ি চলে যাব, আর আপনার যা যা দরকার সেসব আমি করিয়ে দিয়ে আসব। আপনি শুধু আমার রিভিউটা ভালো করে দিয়ে দেবেন, তাহলেই আমি খুশি হব। আপনি আগে আমার বাড়িতে আসুন, কাজ করুন, তারপর রিভিউয়ের ব্যাপারে কথা বলবেন। এর আগে আমি রিভিউ সংক্রান্ত কোনো কথা বলতে পারবো না। রিমা ছোট ড্রেস পরে মাথায় ঘোমটা দিয়ে পার্লারের মহিলার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পেরিয়ে যায়। সেই পার্লারের মহিলা রিমার বাড়িতে এসে উপস্থিত হয়। রিমা তাকে দিয়ে নিজের পেডিকিওর, ম্যানিকিওর এবং অন্যান্য নানা ট্রিটমেন্ট শুরু করে। ম্যাডাম, আপনি এরকম বিদেশি জামা কাপড়ের উপর মাথায় ঘোমটা দিয়ে থাকেন কিসের জন্য? আমি এরকম সাজ আগে কখনো দেখিনি। আপনি যদি বলেন আমি আপনার মুখে ঘোমটা সরিয়ে ফেসিয়াল করিয়ে দিতে পারি। না না, তোমাকে এত কিছু করতে হবে না, তুমি যা পারবে আমার হাতে আর পায়ে করে দাও, আমার মুখে হাত দেবে না। এইভাবে মহিলাটি ভালো করে রিমার হাতে এবং পায়ে মাসাজ করে দেয়। এর ফলে রিমা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। প্রায় বেশ কিছুক্ষণ পর রিমার ঘুম ভাঙে। সে ঘুম থেকে উঠে দেখে যে পার্লারের মহিলাটি আর কোথাও নেই। সেই সাথে বাড়িঘরের জিনিসপত্র সমস্ত কিছু ওলটপালট হয়ে পড়ে আছে। এ কি অবস্থা? আমাদের বাড়িঘরের সমস্ত জিনিসপত্র কোথায় গেল? চুরি হয়ে গেল নাকি? তার মানে ওই পার্লারের মহিলাই সব চুরি করে নিয়ে গেছে। এবার আমি বাড়ির লোককে কি বলবো? রিমা শ্বশুর বাড়ির লোকেরা বাড়ি ফিরে এসে বৌমার মুখে চুরির এমন কাণ্ড কারখানা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তারা রিমাকে তার মাথায় ঘোমটা দিয়ে থাকার জন্য তাকে আরো বেশি পরিমাণে দোষারোপ করতে থাকে। তারা বেশি সময় অপচয় না করে পুলিশকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। দেখুন, আমার বিষয়টি সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিতে হবে, তারপরেই আমি আপনাদের কিছু জানাতে পারবো। কারণ আপনার বৌমা বাড়িতে উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে এত বড় চুরি হয়ে যায় আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ আমার বৌমা স্টাইল করে সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকে, তাই সে কিছু দেখতে পায় না। আর এখন তো সোনাই সোহাগা হয়েছিল, আমরা বাড়ি ছিলাম না, সেই সুযোগে উনি মাথায় ঘোমটা দিয়ে আবার ঘুমিয়ে পড়েছেন। যত সব। এভাবেই দেখতে দেখতে প্রায় কিছুক্ষণ কেটে যায়। পুলিশ বাহিনী চারিদিকে নিজেদের ফোর্স লাগিয়ে সকলের কাছ থেকে খোঁজ খবর নিতে শুরু করে। সেই সাথে তারা পার্লারের মহিলাটির ফোন নাম্বারে ফোন করে। বিশ্বাস করুন স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আপনি চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু আমি বৃষ্টি নামার কারণে ওনার বাড়িতে গিয়ে উপস্থিত হতে পারিনি। আর সেই কথা জানাতেই আমি ফোন করেছিলাম, কিন্তু ওনার ফোন সুইচ অফ থাকায় উনি ফোন ধরেননি। তারপর কে যে আমার জায়গায় ওনার বাড়িতে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর করিয়েছে আমি বলতে পারবো না। এই কথা শুনে সকলে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। পুলিশ বাহিনী কিছুতেই চোরের সন্ধান করতে পারে না। এমন ঘটনার পর রিমার শিক্ষা হয়। সে নিজের মাথা থেকে ঘোমটা খুলে দেয়। আমি আর কখনো এরকম জামা কাপড় পরবো না, আর মাথায় ঘোমটাও দেব না। আমার বিয়ের সব গয়নাগাটি চুরি হয়ে গেছে। আমার মনে হয় নয় চোরকার পাওয়া সম্ভব, সুতরাং পরের বার থেকে সতর্কতা অবলম্বন করবেন। এভাবে রিমা আর কখনো মাথায় ঘোমটা দেয় না এবং সে সংস্কারী বউয়ের মতো সাধারণ শাড়ি পরে সংসার করা শুরু করে।